দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, পানিবন্দী ছিল বিভিন্ন জায়গার মানুষ। আমরা এ বিষয়ে বিভিন্ন সংবাদও স্টার নিউজের পর্দায় দেখাচ্ছিলাম। এখন তো পানি নেমে গেছে, কী চিত্র সেটা আমরা জানতে চাইবো। আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন আক্তার হোসেন। আক্তার হোসেন আছেন আমাদের সাথে, এবং আক্তার কাছ থেকে জানতে চাইবো যে পানি নেমে গেছে, কিন্তু খাগড়াছড়ির চিত্র কী? গিয়েছে খাগড়াছড়ির চিত্র যদি আমি বলি আপনাকে, অর্থাৎ গ্রামীণ সড়ক বেশ কিছু প্লাবিত ছিল, ফলে সেই সড়কের বেশ কিছু জায়গা ভাঙন হয়েছে, কালভার্ট ভেঙেছে, একটি ডাইভারশন সেতু কিন্তু দেবে গিয়েছে। অর্থাৎ বলা যায় যে খাগড়াছড়িতে যে গেল সপ্তাহে যে সপ্তাহব্যাপী যে বর্ষণ ছিল, সেই বর্ষণের ফলে মাইনী এবং সিঙ্গি নদীর যে তীরবর্তী গ্রামগুলো ছিল সেগুলো প্লাবিত হয়েছে। ফলে যে গ্রামীণ সড়ক ছিল সেগুলো প্লাবিত হয়েছে। কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র আমরা পেয়েছি। অর্থাৎ গ্রামীণ সড়কে যেই চিত্রটি আমরা দেখেছি, অর্থাৎ 21 কিলোমিটার সড়ক, অর্থাৎ 28টি সড়কের 21 কিলোমিটার সড়ক এবং একটি ব্রিজ এবং 4টি কালভার্ট কিন্তু ক্ষতির মুখে পড়েছে। অর্থাৎ প্রায় আমাদেরকে যেমনটা জানিয়েছে, অর্থাৎ এই যে ক্ষতি সেটি অর্থাৎ কাটিয়ে ওঠার জন্য তারা যে ধরনের প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছে, তারা তালিকা করেছে এবং তারা সেই প্রণোদনা যে সড়কের যে সংস্কারের যে উদ্যোগ সেগুলো কিন্তু তার তালিকা করে, অর্থাৎ কি প্রয়োজন এবং কত লক্ষ টাকা অর্থাৎ কোটি টাকা ক্ষতি হয়েছে সেগুলো নিয়েও তারা নিরূপণে কাজ করছে। পাশাপাশি আমি যদি সড়ক ও জনপথের কথা বলি, তাহলে তাদের প্রায় 21 কিলোমিটার সড়কে প্রায় হচ্ছে যে আপনার 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমন তথ্যটি আমরা পেয়েছি। অর্থাৎ বলা যায় যে খাগড়াছড়ির যে সকল জায়গাগুলো সড়কের ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো তারা কাজ করছে। আর এলজিডির পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছে, অর্থাৎ তাদের লোকবল সংখ্যা কম রয়েছে, অর্থাৎ 9টি যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক সংখ্যক তাদের কর্মী নেই। অর্থাৎ অফিসিয়াল যে সকল ইঞ্জিনিয়ার থাকার কথা ছিল, তারা স্টাফ এবং ইঞ্জিনিয়ার থাকার কথা ছিল সেগুলো নেই। অর্থাৎ তাদের কাজের কিছুটা দুর্গতি হচ্ছে, ব্যাঘাত পেতে হচ্ছে। তবে তারা সেই যে সকল জায়গাগুলো অর্থাৎ সড়কের যে সকল জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা মেরামত করার জন্য তারা কিন্তু কাজ করছে, আমরা এমন চিত্র দেখেছি। পাশাপাশি কিছু কিছু জায়গাতে এখনো তারা সেই কাজ শুরু করেনি, অর্থাৎ তারা ধাপে ধাপে শুরু করবে জনবল সংকটের কারণে। এমনই চিত্র ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে। রঞ্জু। আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এর মুহূর্তে বান্দরবান থেকে আকাশ মানবা যুক্ত হয়েছেন। বান্দরবানেও কিন্তু প্লাবিত হয়েছিল এবং সেখানে ক্ষয়ক্ষতির মাত্রাটাও আর একটু বেশি ছিল। বান্দরবানের এখন চিত্র কি, এবং যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছিল সেটা আসলে কত দূর এগুলো? যেহেতু যে সাম্প্রতিক যে বন্যায়, সে বন্যায় কিন্তু বিভিন্ন সড়ক পথ ধসে হয়ে গেছে। একই সাথে যেসব ঘরবাড়ি সেসবগুলো বিধ্বস্ত হয়েছে এবং কৃষি খাত থেকে শুরু করে প্রত্যেকটি খাতে কিন্তু বিধ্বস্ত হয়েছে। তো যার ফলে এই যে সড়ক যে বিধ্বস্ত হয়েছিল সেসব সড়ক কিন্তু এখনো আ সা যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে যে রাঙ্গামাটি বান্দরবান যে সড়ক পথ সেটি এখনো বন্ধ রয়েছে এবং সেটি কাল পরশুর মধ্যে সমাধান যান চলাচল করতে পারবে বলে সড়ক ও জনপথ জানিয়েছে। তবে এই যে বান্দরবান থেকে যে থানচি সেখানে কিন্তু যে বড় গাড়ির যানবাহন সেটি এখনো বন্ধ রয়েছে। আমরা গতকালকে খোঁজখবর নিয়েছিলাম। সেখানে যা শুধুমাত্র এই যে চাঁদের গাড়ি কিংবা বোলেরো গাড়ি বলা হয়, সেসব গাড়ি কিন্তু যান চলাচল করতে পারছে। আর যদি ক্ষয়ক্ষতি বলা হয় বান্দরবানে এই পর্যন্ত সব মিলিয়ে কিন্তু প্রায় ১০০ কোটির উপরে ছাড়িয়ে গেছে। যে এটি সড়ক ও জনপথ বলেন, উন্নয়ন বোর্ড বলেন কিংবা যে এলজিডি অথবা কৃষিখাত মৌসুমে সবকিছু বলেন, প্রায় ১০০ কোটির উপর ছাড়িয়ে গিয়েছে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে যেসব বলা হয় যে তাদেরকে যে ক্ষয়ক্ষতি যে হয়েছিল সেটি যদি দ্রুত আকারে মন্ত্রণালয় থেকে যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে সেসব সড়ক কিন্তু দ্রুত আকারে তারা সংস্কার করতে পারবেন বলে প্রত্যেকটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমাদেরকে জানিয়েছেন। আর রঞ্জিত, আপনি জানেন যে বান্দরবানে কিন্তু টানা ৩ বার যে ভয়াবহ বন্যা ১৯ সালে, যে ২৩ সালে এবং সবশেষে ২৬ সালে যে বন্যা, সে বন্যা কিন্তু প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কৃষি খাতের মানুষগুলো। আহ, তা- তাদের যে কৃষি খাতের যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব তারা পুষে রাখতে উঠতে পারবে কিনা সেটা একটি সন্দেহ আছে, এবং কৃষি খাতে তাদের সন্দেহ তাদেরকে যে সহযোগিতা করা হবে কিনা সেটা একটা সন্দেহ আছে। সব মিলিয়ে বলা চলে যেসব বন্যা ক্ষতিগ্রস্ত এবং কৃষি ক্ষতিগ্রস্ত যেসব সড়ক পথ, সবকিছু মিলিয়ে যদি আহ মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে যদি সহযোগিতা করা না হয়, তাহলে সেই সব ক্ষয়ক্ষতির চিত্র এখনো থেকে যাবে। রঞ্জু। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পার্বত্য অঞ্চলের যে ক্ষয়ক্ষতির চিত্র, বন্যা এবং পানির যে ক্ষয়ক্ষতির চিত্র, সেটা কিন্তু আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। বর্ষাকাল চলছে এবং নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পার্বত্য অঞ্চলে যদিও বন্যার পানি নেমে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হচ্ছে
এবং বন্যায় ডুবেছে ফসল, ক্ষতির মুখে আছে লালমনিরহাটের চরের কৃষকরা। বাদাম, ভুট্টা সহ অনেক ফসলই ঘরে তুলতে পারেনি তারা। আরও জানবো, আমাদের সহকর্মী সাব্বির আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। সাব্বির, বন্যায় কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস দেয়া হচ্ছে? রঞ্জু, লালমনিরহাটে গত ২ মাসে তিস্তার পানি আহ, বেশ কয়েকবার বিপদসীমা অতিক্রম করে এবং দীর্ঘ সময় বিপদসীমার কাছাকাছি এভাবে কিন্তু ওঠানামা করার কারণে লালমনিরহাটের তিস্তা নদীর ২ তীরের পার্শ্ববর্তী যে কৃষি অঞ্চল, কৃষি জায়গা জমি রয়েছে, সেই কৃষি জায়গাতে কিন্তু ব্যাপক কিন্তু কৃষি আবাদের চাষাবাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে এখন যে অবস্থাতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে তিস্তার একেবারেই গর্ভের মধ্যে একটি বিশাল কৃষিযজ্ঞ এই জায়গাটিতে হয়। আপনি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু এই লালমনিরহাট কিন্তু পাট চাষের মধ্যে দেশের অন্যতম একটি জেলার মধ্যে লালমনিরহাট। এবছর লালমনিরহাটে ৪,৫০০ প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কিন্তু গত ২ মাস থেকে তিস্তার পানি কখনো বাড়ে এবং কখনো কমে। এ নিয়ে কিন্তু পাট চাষিরা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। আমি কিছুক্ষণ আগে পাট চাষিদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা পাটের যে তুলনামূলক তারা যে ফলন পায়, সেই ফলন কিন্তু তারা এবার একেবারেই পাচ্ছে না। পাট গাছের আমি দেখেছি যে পাট গাছগুলো ৩ থেকে ৩.৫ ফিট হচ্ছে, এর বেশি কিন্তু হয়নি এবং একেবারেই চিকন হওয়ার কারণে এবং লম্বা না হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি লালমনিরহাটে কিন্তু মরিচের যে ব্যাপক চাষাবাদ হয়, সেই মরিচের চাষাবাদেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এবং ধানের যে বীজতলা রয়েছে, সেই বীজতলা এবং বাদাম চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রয়েছে জনাব সাইকুল আরেফিন, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে যারা পাট চাষী কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু প্রণোদনার আওতায় নিয়ে এসে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ পুষিয়ে আগামী বছর যাতে তারা পাট চাষ করতে উদ্বুদ্ধ হয়, সেজন্য তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলে লালমনিরহাটে এই অন্য তেমন কোনো ফসল না থাকলেও এই ফসলগুলো কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। রঞ্জু, সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের চিত্র জানছিলাম। দর্শক, বলছিলাম যে নদীমাতৃক দেশ এবং বন্যা বা বৃষ্টি হলে বিভিন্ন জায়গাতেই কিন্তু এর প্রভাব পড়ে। কুড়িগ্রামে কিন্তু তিস্তার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে যাওয়ায় নিঃস্ব অনেক পরিবার। এ বিষয়ে জানবো, আমাদের সহকর্মী মোহাম্মদ জোবায়ের আমাদের সঙ্গে আছেন এবং জোবায়ের কাছ থেকে জানতে চাইবো কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি যেখানে ঠিক দাঁড়িয়ে আছি, গত কয়েকদিনের পানি বৃদ্ধির খবরে কিন্তু এই জায়গাটিতে এখন লোকালয়ে পানি প্রবেশ করেছে। কিছুটা পানি কমতে শুরু করেছে এখানে, তবে ভাঙন কিন্তু তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। আমরা বেশ কয়েকটি জায়গায় তীব্র ভাঙনের খবর পেয়েছি, আর তার মধ্যে অন্যতম হলো চিলমারির যে কড়াই বরিশাল রয়েছে ঠিক সেখানে। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এখানকার যে চিলমারি থেকে উলিপুর যে সংযোগ একটি বাঁধ রয়েছে, অর্থাৎ কাসকল বাজারে, সেই বাঁধটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 448 কোটি টাকা ব্যয় 2016 সালে বাঁধটি নির্মাণ কাজ শেষ হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত টানা 4 দফায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 400 জিও বস্তা ইতিমধ্যে সেখানে ফেলা হয়েছে, আরো 12,000 জিও বস্তার অনুমোদন সেখানে নেওয়া হয়েছে এবং সেটি দ্রুত ফেলে এই বাঁধকে প্রাথমিকভাবে যাতে না ভাঙে আর সেটির ব্যাপারে তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। তবে দুঃখের ব্যাপার হলো এখানকার একের পর এক প্রথমে 30 ফিট, তারপরে আরো 30 ফিট, তৃতীয় ধাপের পর এবার চতুর্থ ধাপে আরো একটি জায়গায় কিন্তু বাঁধের যে ব্লক রয়েছে সেগুলো ভেঙে যেতে শুরু করেছে, যার ফলে এই বাঁধের আশেপাশে যে সকল মানুষজন বসবাস করছেন তারা কিন্তু একটা মহা আতঙ্কে দিন যাপন করছেন এবং এর পার্শ্ববর্তী চিলমারি উপজেলার যে বেশ কয়েকটি ইউনিয়নের অংশ রয়েছে তারা কিন্তু একটা আতঙ্কে দিন যাপন করছেন। এই বাঁধ ভেঙে গেলে ব্রহ্মপুত্রের যে করাল গ্রাস, সেটিতে কিন্তু এখানকার আশেপাশের বহু ফসলি জমি এবং এখানকার যে বাড়িঘর সেগুলো কিন্তু একটা নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা তারা দেখছেন। পাশাপাশি এই মুহূর্তে আরো বেশ কিছু জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে কড়াই বরিশাল যে গ্রাম রয়েছে চিলমারির থানাহাটের, সেখানে কিন্তু তীব্র ভাঙনে গত কয়েকদিনে আমরা খবর পেয়েছি 25টিরও উপর ঘর বাড়ি তারা কিন্তু সরিয়ে নিয়েছেন গত 1-2 দিনে। ইতিমধ্যে আজকেও সেখানকার ঘর বাড়ি সরানোর কাজ চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে উলিপুর, তার এখানকার যে জলঙ্গারকুঠি বাবুরচর রয়েছে সেখানে তীব্র ভাঙন। সেই জায়গাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কিছু মাত্র কাজ করলেও সেখানকার 1-1.5 কিলোমিটার এখন পর্যন্ত কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে
কিন্তু এই মুহূর্তে আসলে স্থায়ী ভাঙন রোধের কোনো উদ্যোগ বা পরিকল্পনার কথা তারা আমাদেরকে জানাতে পারেনি। তারা প্রাথমিকভাবে ভাঙন রোধে কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, জিও বাসটা কিছু জায়গায় ফেলেছেন। তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত আসলে 36টি পয়েন্টে ভাঙন চলছে, তার মধ্যে মাত্র 11 থেকে 12টি পয়েন্টে তারা কাজ করতে সক্ষম হয়েছেন। বাকি পয়েন্টগুলোতে এখনো কিন্তু কাজ করার সুযোগ তারা পাননি, অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ভাঙনের সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কিন্তু জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গায় যে মানে ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু কুড়িগ্রামের চিত্র জানাচ্ছিলাম, কিন্তু শুধু কুড়িগ্রাম নয়, আরও বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। পাবনা এবং ব্রাহ্মণবাড়িয়ায় চলছে কিন্তু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এবং এতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। যুক্ত হচ্ছে সহকর্মীদের সাথে। এই মুহূর্তে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন শামসুল আলম, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা শুরুতে চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদের কাছে, এবং সেখানে নদী থেকে বালু উত্তোলন কারা করছেন, প্রশাসনের নজরদারি সম্পর্কে জানাবেন, এবং ভাঙন কবলিত এলাকা কোন কোন এলাকা একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রঞ্জু। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ যে নদীবন্দর রয়েছে, সেই আশুগঞ্জ নদীবন্দর এলাকায়। এই আশুগঞ্জ নদীবন্দরের ঠিক পাশেই কিন্তু এই ড্রেজিং কার্যক্রম চলছে। আমি যতটুকু লক্ষ্য করেছি প্রায় 50 থেকে 60টির অধিক ড্রেজার কিন্তু একযোগে এই নদী থেকে, মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে যাচ্ছে। তবে আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি যে এই ড্রেজিং কার্যক্রম কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউকে অনুমোদন দেওয়া হয়নি, এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ড্রেজার মূলত কিশোরগঞ্জের কারোর মাধ্যমে এখানে চলছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো কোনো একটা বরাদ্দ থাকতে পারে, তবে সেটি ব্রাহ্মণবাড়িয়ার কোনো অংশে তাদের কার্যক্রম পরিচালনার পারমিশন কিন্তু তাদের নেই। তারপরেও তারা এই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একদম তীর ঘেঁষে তারা কিন্তু তাদের ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে কিন্তু এখানকার যেই জনবসতি রয়েছে সেটি কিন্তু বেশ ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি যেই বিদ্যুতের যেই খুঁটি রয়েছে সেটিও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সর্বশেষ। আব্দুল্লাহ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী পাবনা থেকে শামসুল আলম আমাদের সাথে যুক্ত আছেন। পাবনার কি চিত্র, শামসুল? রঞ্জু, পাবনার চিত্রটা একটু অন্যান্য পরিবেশের চেয়ে একটু ভিন্ন। আসার কথা হলো পাবনায় এই মুহূর্তে বালু উত্তোলন বন্ধ রয়েছে। আপনি জানেন গত 26 জুন সর্বশেষ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এবং সেখানে একজন রঞ্জু শেখ, তিনি রঞ্জু শেখ নামে একজন বিএনপি কর্মী নিহত হয়েছিলেন। তার পরপরে কিন্তু বালু মহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান চালানো হয়েছিল, এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে পাবনার নদীতে কিন্তু বালু উত্তোলন এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকলেও বালু ক্ষেত্রটা কিন্তু থেমে নেই। তারা রাতের আধারে বিভিন্ন অনেকটা চুরির মতো করে তারা বালু উত্তোলনের চেষ্টা করছে। তো প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, প্রশাসন বলছেন যে তারা বালু উত্তোলনের সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। রঞ্জু, এই ছিল আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে যে বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন, এবং তারপর যে নদী ভাঙনের চিত্র সামনে আসছে, সেই চিত্রই কিন্তু দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম।